যাই বলো আর তাই বলো, বরের কাছ থেকে কিছু জিনিস পেতে যে কি আনন্দ লাগে সেটা আর বলে বোঝাতে পারবো না। তাও আবার যদি সারপ্রাইজ হয় সেটা। আমি তো খুব একটা নিজের জন্য কেনাকাটি করি না, করলে ওই সংসারের পেছনে জিনিসপত্র কিনতে কিনতেই আমার সব টাকা শেষ হয়ে যায়। তো নিজের জন্য যে আলাদা করে কিনবো সেটা আর হয়ে ওঠে না আমার জীবনে। দেখো, সংসার সাজাতে আমরা কম বেশি সব মেয়েরাই ভালোবাসি, কিন্তু নিজেকে সাজাতেও খুব ভালোবাসি, কিন্তু সেই নিজেকে যে সাজিয়ে রাখবো সেরকম পরিকল্পনা খুব একটা আমার মাথায় আসে না। আগের দিনকে এই মশলা রাখার বয়ানগুলো সব ধুয়ে রেখেছিলাম, কাচের জারগুলো। আজকে এগুলোর মধ্যে সব মশলা ভরে ভরে রেখে দেবো। আর আমি আগের দিনকে বাজার করে কিছু জিনিস নিয়ে এসেছি, সেগুলো রেখে দেবো সব সাজিয়ে। মানে আজকে বলতে পারো সবই রিফিল করব, সব জিনিসপত্র। কিছু মানুষ আমাকে জিজ্ঞেস করছো যে দিদি তোমাদের মাস গেলে কত টাকার খরচা লাগে সংসার চালাতে। দেখো, কত টাকার খরচা লাগে সেটা আমি বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারি, তুমি যদি আমাকে 10,000 টাকা দাও তো সেই 10,000 টাকার মধ্যেও আমি সংসার চালিয়ে দেবো। আবার যদি তুমি বলো আমি তোমাকে 5,000 টাকা দেবো, তো সেই 5,000 টাকার মধ্যেও আমি সংসার চালিয়ে দেবো। টাকার অ্যামাউন্ট বেশি হলেই যে সংসারটা সুন্দরভাবে সাজানো যায় এমনটা না, আবার টাকার অ্যামাউন্ট কম হলেই যে সেই সংসারটা একদম চালানো যাবে না এমনটাও না। মানে কথাই আছে না, আমি মাটির ঘরেও থাকতে পারবো, আবার যদি তুমি আমাকে রাজপ্রাসাদও বানিয়ে দাও আমি সেই রাজপ্রাসাদেও থাকতে পারবো। আমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে ঝাঁ চকচকে জিনিসটা দেখে না তার পেছনে দৌড়াতে শুরু করি যে হ্যাঁ ওর জীবনটা এরকম করে সুন্দর করে সাজাচ্ছে তো আমিও সাজাবো। কিন্তু হ্যাঁ আমি জানি দিনের শেষে কিন্তু আমার কাছে এত টাকা নেই, বা আমি এটা করলে আমার মাসের শেষে গিয়ে আমার এটা টান পড়বে। তো সেই জিনিসটা করো না, আমিও বলবো করো না, কারণ আমি এই জিনিসটা কোনোদিনই করিনি আর কোনোদিন করবোও না। কারণ এই সব জিনিসটাই হচ্ছে মরিচিকা, মানে যতই ছোট না কেন তাকে হাতে আর তুমি পাবে না। এদিকে তেলের বটলগুলো খালি আছে, এগুলো একটু একটু তেল রয়েছে, এগুলো সব কিছু নিয়ে তেলটাকে ভালো করে বয়ামটা ধুয়ে তারপরে আবার তেলটা আজারে নেবো। জিরের কোটোতে আমি জিরেটা ঢালিনি, কারণ জিরে পাউডারটা আনতে আমি ভুলে গেছি, বা বানাতেও হবে ঘরের মধ্যে। এখানে বিস্কিটের কোটোগুলো ফাঁকা হয়ে গেছিলো, তো সেই বিস্কিটের কোটোগুলোর মধ্যে বিস্কিট ভরে রেখে দিচ্ছি। রিসেন্টলি এই বিস্কিটটা খাচ্ছি আমরা, বেশ ভালো খেতে, ওটসের, খারাপ না। অর্ককেও দিই মাঝে মাঝে। আর এমনিতে তো বিস্কুটটা আমরা কমই খাই, খুব একটা বিস্কিট খাই না। মাঝে মাঝে হয়তো ইচ্ছা করলো বিকাল দিকে চা খাবো, তো তখন হয়তো খাই এই বিস্কিটটা। টাকা থাকলেই তোমাকে মানুষজনের কাছে গিয়ে শো অফ করতে হবে এমনটা না, আবার টাকা নেই বলে সবার কাছে বলে বলে বেড়াতে হবে আমার তো কিছু নেই, আমার তো এইভাবে চলে না ওইভাবে চলে না, এটাও বলতে হবে এমনটা কিছু না। তোমার সংসারটাকে তুমি কিভাবে চালাচ্ছ সেটা সম্পূর্ণ তুমিই জানবে। এটা বাইরের মানুষ হয়তো কিছু কথা বলবে, তো বলতে দাও তাদেরকে, সংসারটা তোমার, তাই পরিচালনা কিভাবে করবে সেটার দায়িত্ব কিন্তু তোমার। কারোর দেখে কিনে নিলে জিনিসটাকে যে সেটা দিয়ে সংসারটা সুন্দর হবে এমনটা না। আমি যখন ইউটিউব বা বলো টিকটকের ভিডিও শুরু করেছিলাম, রান্নার ভিডিও, আমার কাছে বিশাল কিছু জিনিস দিয়ে আমি শুরু করিনি। আমার কাছে সামান্য কিছু জিনিস ছিল যেটা দিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে শুরু করেছিলাম। তারপরে আস্তে আস্তে আমি ঘর সাজানোর ভিডিও করেছি। প্রায় 2 বছর আগে দেখলে তোমরা জানতে পারবে আমি একটা ভালো পরিস্থিতি থেকে হঠাৎ করে খারাপ পরিস্থিতিতে চলে গেছিলাম, কিন্তু তখন আমার মাথায় একটাই চিন্তা ছিল যে আমি খারাপ পরিস্থিতি থেকেও কিভাবে নিজেকে এই জায়গাটাতে টিকিয়ে রাখবো বা ভালো রাখতে পারবো নিজেকে। কখনো এটা চিন্তা করিনি যে হ্যাঁ আমাকে হুট করে উপরে উঠতে হবে, আমাকে আগের পরিস্থিতিতেই ফিরতে হবে, এমনটা না। আমি সবসময় চিন্তা করেছিলাম যে না, নিজেকে ভালো রাখতে হবে, এই রকম অবস্থাতেও নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখবো সেটাই চিন্তা করেছিলাম। তো এইখানে আমি রান্নার কিছু কাজ করছিলাম। প্রীতমকে আজকে টুকিটাকি খাবার দিয়ে পাঠিয়ে দিলাম, মানে ওই একটু চিকেন রুটি এইগুলোই দিয়েছি ওকে, আর একটু কেক ছিল সেই কেক দিয়েছি টিফিনে। আর এই যে চিকেনটা বাকিটা তুলে রাখছি, অর্ককে দেবো। আর আমি আজকে চিকেন খাবো না, কারণ আমার ভালো লাগছে না। আমি এখন একটু একটু করে চিকেন খাচ্ছি আবার, মানে ওই গ্রেভি আলু দিয়ে শুরু করেছি আর 1 পিস করে চিকেন দিয়ে শুরু করেছি। সকালবেলায় জানো তো আমি জানতাম না আমার কোনো পার্সেল আসবে, তো হঠাৎ করে বলে যে পার্সেল এসছে। যেহেতু আমরা দুটো পরিবার থাকি উপর নিচে করে, মানে যাদের বাড়িতে আমরা ভাড়া থাকি তারা উপরে থাকে আর আমরা নিচে থাকি, তো আমি ভাবি হয়তো উপরে কারোর পার্সেল এসছে। তারপরে বলে না বৃষ্টি মণ্ডল, তো আমি না দেখছি আমি তো কিছু অর্ডার করিনি মিন্ত্রা থেকে, তো তাও আবার নয়, কারণ আমি মিন্ত্রা থেকে আমি কিছুই অর্ডার করি না, কারণ কোয়ালিটি ভীষণ ভালো মিন্ত্রার, বাট একটু এক্সপেন্সিভ থাকে তোমরা জানো। তারপরে দেখছি আমার সোয়েটার এসছে বৃষ্টিমণ্ডলের নামে। আমি একটু প্রীতমকে ফোন করে বললাম, তো ও বললো যে আমি অর্ডারটা দিয়েছিলাম, দেখ পছন্দ হয় কিনা। তো ভালোই লেগেছে, খারাপ লাগেনি, বাট সাইজটা একটু ওভার সাইজ দিয়ে দিয়েছে, যেহেতু আমি একটু আগের থেকে রোগা হয়ে গেছি। অনেকে বলে যে না তোমার এস সাইজ লাগে না, বাট এটা কিন্তু মানে কি বলবো তোমাদেরকে, এটা এস সাইজ, তাও ওভার সাইজ লাগছে আমার। আমি আগের থেকে অনেকটাই রোগা হয়ে গেছি এখন চেহারার দিক থেকে।
এই যে এই সোয়েটারটা এসছে ভীষণ সুন্দর। আর এখানে ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে, মানে বিকাল দিকে এটা বলতে পারো। আজকে রাতে একটু রান্নাটা সেরে রাখবো। জানো তো এই বিয়ে বাড়িতে আমার যতজনের সাথে দেখা হয়েছে, বা বলতে পারো এমনি নর্মালি যাদের সাথে দেখা হয়, আমার কোথাও গেলে একটা দুটো মানুষের সাথে আমার দেখা হবেই হবে। এটা মানে সত্যি বলছি, মানে জানি না কি করে হয়ে যায়, সবাই আমাকে চিনতে পারে, দেখা করতে আসে। কিছু কিছু মানুষ অনেকে দূর থেকে দেখে, মানে কথা বলতে আসে, সাহস পায় না। অনেকে হয় দেখবে আমরা দেখে দেখা করতে পারি না সামনে থেকে গিয়ে, তো গিয়ে পরে সবাই আমাকে একটা কথা বলতে, তোমাকে ক্যামেরা একরকম লাগে, তোমাকে সামনে থেকে আরেক রকম লাগছে। মানে ক্যামেরায় না অনেক সময় আমাদের না চেহারা বলো অনেক রকম আলাদা লাগে, বাট সামনে থেকে অনেকটা আলাদা লাগে। সবাই আমাকে ওটাই বলে যে দিদি তোমাকে না ক্যামেরায় মানে তাও একটু বড় বড় লাগে, বাট ক্যামেরার বাইরে এসে যখন তোমাকে দেখি পুরো বাচ্চা লাগে, মনেই হয় না তুমি অর্কর মা হও। তো আমিও কথাটা শুনে একটু মাঝে মাঝে হাসি, যে কি আর বলবো, এটার আর কি রিপ্লাই দেবো আমি তাদেরকে। তো এখানে আলুটা আমি ছাড়িয়ে নিচ্ছি, আলুটা আর ডিমটা একসাথে সেদ্ধ করতে দিয়েছিলাম। আর এই ছোটো আলুগুলো ছাড়ানো যে কি কুটকাম, সে একমাত্র যারা এই গরম গরম অবস্থায় ছাড়ায় তারাই জানে। আর এই আলুগুলো আবার গরম গরম অবস্থায় না ছাড়ালে অসুবিধা হয়। তো এগুলো ছাড়াতে ছাড়াতে হাত পুরো লাল হয়ে যায়। আমার তো এত হাতের পাতা মানে সেন্সিটিভ, মানে আমার তো যে কোনো কিছু মানে একটু হালকা যদি কিছু বুলিও যায় না, হাতের পাতা পুরো লাল হয়ে যায়। দেখো আমার হাত দেখো পুরো লাল হয়ে গেছে। আর এদিকে ডিমটাও ছাড়িয়ে নিলাম। আর এই আলুগুলির মধ্যে একটু আলু খারাপও ছিল, এগুলো কিন্তু নতুন ছোট আলু না, এগুলো পুরনোই ছোট আলুগুলো দিয়ে দিয়েছে। যেহেতু এখন ঘরে কোনো কিছু জিনিস যদি দেখি না থাকে বা কোনো কিছু বানাতে ইচ্ছা করলো, ব্লিঙ্কিট হয়ে গেছে, ব্লিঙ্কিটে অর্ডার করি, বাট খুবই কম করি, কারণ ব্লিঙ্কিটেও একটা চার্জ লাগে আলাদা করে, সেই জন্য খুব একটা করি না। খুব এমার্জেন্সি পড়লে আমি করি। এই যেমন আলুটা ছিল না, তো আলুটা আমাকে করতে হয়েছিল। তো এখানে অনেকগুলো ডিম নিয়েছি, এগুলো ভেবো না একবারই খাওয়া হবে, এটা কালকে দুবেলার জন্যই আমি করে রাখছি, আজকে রাতের জন্য। কালকে আমি রান্নাঘরে একদমই ঢুকবো না, সেই জন্যই দেখো হাতের পাতাগুলো পুরো লাল হয়ে গেছে, আরও একটু বেশি লাল হয়ে গেছিলো, বাট একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তাই তোমরা বুঝতে পারছো না। তো এখানে দুধটাও গরম করতে দিলাম। এই যে এই আমুল গোল্ড যে দুধটা আছে না প্যাকেটে, এই দুধটা খুবই ভালো জানো তো, একদম মানে ঘি বলো এত ভালো হয় এটার। আর তারপর শটটা এত মোটা হয়ে পড়ে, দুধটা ফোটানোর পর যখন ঠান্ডা হয়ে যায় না, হলুদ হয়ে শটটা পড়ে, আর তারপরে কি ঘি মানে উপরে ভাসে দুধটার মধ্যে, এত মালাই আছে এটার মধ্যে। তো এখানে আটাটা আগের দিনকে দেখলে বাজার করে নিয়ে এলাম, বাট নিয়ে আসতে কিছু কারণে ফেটে গেছে, আমাকে এইভাবেই আটাটাকে ঢালতে হচ্ছে, কারণ আটা একদম শেষ হয়ে গেছিলো। কোটোটা ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে এবার আটাটা ঢেলে রাখলাম। এইটা যদি প্যাকেটটা না ফেটে যেত তাহলে আমি প্যাকেট সময় কিন্তু কোটোর মধ্যে ভরে রাখি, মানে প্যাকেটটা আলাদা করে আমি খুলে রাখি না, এইভাবে আজারে রাখি না আটাটাকে, আমি জাস্ট মানে প্যাকেট সমেতই রেখে দিই আর একটা ছোটো জায়গায় আটাটাকে বার করে রাখি, এটাই করি। তো এই যে আটাটা আর পুরো গায়ে দেখো, যেহেতু প্যাকেটটা ফাটা ছিল, চারিদিকে আটাগুলো উঠছে, মানে বিকাল দিকেই আমি ঝাড়ফাট দিয়ে পরিষ্কার করলাম, আবার আমাকে ঝাড় দিতে হবে। বাট আমি এই পৌষ মাসে জানো তো রাতের বেলায় মানে সন্ধ্যের পর ঝাড় দিতে নেই, বাইরে কোনো কিছু ফেলতে নেই, যেটা শুনেছি। তো এই যে আটাগুলোকে হালকা ঝেড়ে নিলাম। এবার আটার লুচিটা মাখবো। রাতের বেলায় এসে প্রীতম বলেছে দুজন মিলে লুচি করব, একটু সিমইয়ের পায়েস বানাবো, আর একটু চিকেন রাখা আছে সকালের, সেই চিকেনটা দিয়ে ওরা খাবে, আমি একটু পায়েসটা দিয়ে খাবো। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে দিদি তুমি এখন আটা মাখতে পারো? হ্যাঁ, এখন মাঝে মাঝে আমি আটা মাখি, আর অসুবিধা কিছুই হয় না। আগে যেমন আটা মাখলে বা থাসলে যেটা হাতের থেকে টান পেত, হাতের একটা তালুতে একটা শিরা থাকে যেটা পুরো টান পায়, তো সেই ওই যে টানটা আসতো ঘাড় অবধি, সেই ঘাড় অবধি টানটা আসে না, আমার অসুবিধাও হয় না। তাই এখন একটু আস্তে আস্তে মাখার চেষ্টা করি। আর দেখো সংসারের কাজে কতদিন আর মুখ ফিরিয়ে থাকবো, তাই না? সংসারের কাজ তো করতেই হবে। একটু সুস্থ হবারই অপেক্ষা করছিলাম, যাতে আমার কাছের মানুষগুলোকে নিয়ে আবার আমাকে না ছোটাছুটি করতে হয়। আর বাকি রইলো আশেপাশের মানুষদের কথা, ওদের কথা আমি এত পাত্তা দিই না, যে যা বলছে বলুক। কারণ একটা সময় যখন আমার অসুস্থ ছিল তখন এই কাছের মানুষগুলোই আমাকে নিয়ে ছোটাছুটি করেছিল, তাদেরকেই বিপদে পড়তে হয়েছিল, তারাই সাফার করেছিল, আর করেছিলাম হচ্ছে আমি। মানুষ বড় বড় কথা বলে, বড় বড় বক্তব্য রাখে, কিন্তু পরিস্থিতি তাকেই সামলাতে হয় যার ওপর দিয়ে যায়, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো এখানে কালো জিরে একটু সাদা তেল দিয়ে ময়ান দিয়ে আটাটা একটু মেখে নিলাম। আর আমি না খুব নরম করেই আটা মাখি। আমার মাও এখন রিসেন্টলি বলছে তুই এত নরম করে আটা মাখছিস কেন? কারণ নরম করে আটা মাখলে আমাকে বেশি চাপ দিতে হয় না, সেই কারণে। এখানে একটু ঘি নিলাম, এই ঘিটা যে কি ভালো, অনেকেই বলেছে যে দিদি আমরাও এই ঘিটা খাই, খুব ভালো। এটা হচ্ছে আমুলের ঘি, আমার খুব
খুব ভাল লাগে। আর এখানে লাচ্ছা সিমুইয়ের মতো জিনিসটা ছিল, মানে এটা লাচ্ছা সিমুই তো বলে না, তো এটা আমি গ্রসারি স্টোর থেকে নর্মাল স্টোরে গিয়ে বলবে একদম পাতলা যে সিমুইটা পাওয়া যায় ওটা দাও তো। তো এই সিমুইটা দিয়ে একটু হালকা করে আমি ঘি রোস্ট করে নিচ্ছি, মানে ঘিয়ের মধ্যে হালকা ভেজে নিচ্ছি, যে দেখো সাদা সাদা হওয়া অবধি। তারপরে এর মধ্যে কিছুই না, হালকা করে দুধ দিয়ে দেবো। এটা কিন্তু বেশিক্ষণ ফোটাতে নেই, তাহলে কিন্তু খুব ঘেটে যাবে, কারণ এটা একদম পাতলা সিমুই তো, বেশি দুধ দিয়ে ফোটালে কিন্তু পুরোটাই কিন্তু ফেনা ভাতের মতো ঘেটে যাবে। এই যে বললাম না তোমাদেরকে, দুধটার মধ্যে বেশ খানিকটা সর পড়ে, এই যে সরটা প্রথমে দিলাম, তারপরে আমি যে মোটা দুধটা আছে, মানে এটার দুধটা না প্রচণ্ড থিক, তো এই মোটা দুধটা দিয়ে দিলাম। এটা ক্রিমটাও বেশি থাকে সেই কারণে। তো এই যে পায়েসটা হালকা করে ফুটবে, তখন কিন্তু আমি একটুখানি গুড় মিশিয়ে দেবো। এই যে ঝোল গুড়টা দেখছো, এই গুড়টা আমি নিয়ে এসেছি, মানে এখন আমার এই গুড়টা এত প্রিয় হয়ে গেছে, এটা দিয়েই সব কিছু হচ্ছে। আর আমার এমনিতেও খেজুর গুড় ভীষণ প্রিয়। তো এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে বলেছিলাম গুড়টা ভীষণ খাঁটি, আমি একদমই বলবো খাঁটি না গুড়টা, এটার মধ্যেও ভেজাল মেশানো আছে, যেটা পরবর্তীকালে আমরা খেয়ে বুঝতে পারছি। দেখো খুব একটা ভেজাল না থাকলেও বাজারে যেগুলো ভেজালগুলো পাওয়া যায় তার থেকে একটু হলেও খাঁটি হবে। এখন ওই ডিম আলু হালকা কষা কষা করে বলবো যে ঝোল করছি ধনেপাতা দিয়ে, বাট কিছু ছিল না। এই ডিমের ঝোলটা করে রাখার একটা কারণ আছে, কাল সকালবেলায় বাজার যাব আমরা, সেই একটি বিশেষ কারণের জন্য আজকে এত রাতেই রান্নাটা করে রাখা, মানে রাত করে একটু রান্নাটা আমি করে রাখছি। এই যে ডিম আলুটাকে হালকা করে ভেজে নিলাম। আমি তো মশলা রেডি করেই রাখি, আর শীতকালে পেঁয়াজ রসুনের কিচ্ছু দরকার পড়ে না, আদা জিরে বাটা দিয়ে এত সুন্দর ঝোল হয় কিছু বলার নেই। তো আমি আজকে পেঁয়াজ দিয়ে করতাম, তারপরে দেখলাম যে না থাক, এইভাবেই করি, খারাপ লাগে না, ঝোলটা ভালোই লাগে। ধনেপাতা দিয়ে দেবো লাস্টে, আর এমনিতে তো টেস্টি হয় ঝোলটা। এই যে ভালো করে বাটিটা ধুয়ে রেখে দিলাম। আমি ওই 3 দিনের মতো মশলাটা বানিয়ে রাখি, মানে জিরে আদা টমেটো, তারপরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা, একটা গোটা গরম মশলা, এসব দিয়ে ভালো করে পেস্ট করে অনেকটা পেস্ট বানিয়ে রাখি এটা। তো ওইটা দিয়ে রান্না হয়ে যায় আমার 3 দিন। আর পেঁয়াজ টেয়াজ রসুন টসুন দিলে আলাদা করে বেটে নিই আমি, এই আর কি। তো এখানে ধনে পাতা আর টমেটো দিয়ে দিলাম। তো এবার গরম জল দিয়ে এই রান্নাতে সবেতেই আমি গরম জল দিই। অনেকে বলো দিদি সব রান্নাতে কেন গরম জল দাও, আমি গরমকালেও গরম জলই ইউজ করি। তারপরে দেখবে এই আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম ভাজা মশলাটা, এটা দিয়ে দিই ঝোলের, যে কোনো শীতকালের ঝোলের মধ্যে বলো গরমকালের ঝোলের মধ্যে, আমার খুব ভাল লাগে। হয়ে এসছে, ফুটে এসছে। এবার একটু নুন কম ছিল, নুন দিয়ে আমি এখন একটু ভাত খাবো, এই রাতের বেলায় ভাত খাবো। আমি আর খাবো না, মানে আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো, সেই কারণে। এটা হচ্ছে তারপরের দিন সকালে আরও 2টো পার্সেল নিয়ে এসছে আমার জন্য। এই যে পার্সেল 2টো, মানে আমি জানি না ও ঠিক কতগুলো অর্ডার দিয়েছে, একটা করে আসছে। তো আমাকে যখন আমি বললাম যে এগুলো কিনে দেওয়ার কী দরকার ছিল, তখন ও একটা কথাই বললো যে সবসময় তুই সবার কথা চিন্তা করিস, তোর কথা আমি না চিন্তা করলে কে করবে। ভালো তো, ভালো লাগছে, হ্যাঁ পড়ে থাকতো। বিশ্বাস করবেন আমি এত খুশি হয়েছি, মানে আমি সত্যি ভীষণ খুশি হয়েছি যে আমার জন্য কিছু জিনিস অর্ডার করেছে। হ্যাঁ, বাইরে থেকে অনেক দিন ধরে আমাকে বলছিল যে বৃষ্টি তুই কটা সোয়েটার লাগবে। আসলে আমার সোয়েটার নেই খুব একটা, আর আমি খুব একটা বাইরে যাইও না, সেই কারণে আমি কিনিও না। এই বিয়ে বাড়িতেও জানো তুমি সোয়েটার বলো কিছুই নিইনি। একটা ভেতর শাল কিনে দিয়েছিলো আমাকে, আমার মনে আছে, সরি শাল নয় স্টোল কিনে দিয়েছিলো। তো সেটাও জোর করে, আমি যেহেতু বাইরে যাই না, আমি বলেছি আমার একটা জ্যাকেট আছে, আমার ওটাতেই হয়ে যাবে। কিন্তু আমি ভাবিনি যে আমার জন্য কিছু অর্ডার করে দেবে। ও জানে আমার এস সাইজ, তো সেই হিসাবেই অর্ডার করেছে। এখন দেখছি বেশ বড় এই একটা জ্যাকেট অর্ডার করেছে। এই জ্যাকেটটা আমার কী যে ভালো লেগেছে আমি কি বলবো। এই জ্যাকেটটা ভীষণ কিউট, এটা শর্ট জ্যাকেট, আমার ভীষণ ভালো লেগেছে। আর কি বলবো, কালার কম্বিনেশনটা এত সুন্দর, মানে আমি এটা পরে বেরোবো, কদিন মধ্যেই বেরোবো, আমার খুব পছন্দ হয়েছে। ও যে আমার জন্য এত চিন্তা করেছে এটাই বড় কথা। আর এটা আগের দিনকে যেটা আমি এসেছিলো সেটা আমাকে বললো কই নিয়ে আয় তো দেখি ওটাও কেমন লাগছে তোকে পরে। তো ওটাও বললো যে একবার পরে দেখা, তো ওইটাই আমি পরে দেখাচ্ছিলাম। তো ভীষণ সুন্দর গো, সোয়েটারের কোয়ালিটিও ভীষণ সুন্দর। এগুলোর মানে কি বলছে সোয়েট শার্টের মতো জিনিসটা। এখানে অর্ক আমাকে নিয়ে কিছু একটা লিখেছে, সেটা বলবে, বলো। নাম্বার 1, মাই মাদার লাভ মি সো ভেরি মাচ, মানে আমার মা খুব ভালোবাসে আমাকে। নাম্বার 2, মাই মাদার বিট মি অ্যান্ড অ্যাগেন লাভ মি, মানে তুমি আবার মারো আবার ভালোবাসো। নাম্বার 3, মাই মাদার ইজ বেস্ট মাদার, মানে আমার মা খুব বেস্ট মাদার। থ্যাংক ইউ। নাম্বার 4, ইউ আর এ সুপারম্যান। এই আমি সুপারম্যান, আমি ওমেন হব, আমি নট ম্যান বাবা। সরি, লিখছি লিখছি। ঠিক আছে, ম্যানও ঠিক আছে, খারাপ না। মাই মাদার ইজ বেস্ট ইন ওয়ার্ল্ড, মানে তুমি খুব ভালো মাদার
in না চুপ হ্যাঁ তারপরে মানে ও ভালো বটে। হ্যাঁ তারপরে নাম্বার 4 মাই মাদার গিভ অল টাইপস অফ টয় এন্ড লাভ মি। আচ্ছা কারো হাসবে না। নাম্বার 1 মাই মাদার লাভ মি সো ভেরি মাচ। মাই মাদার নাম্বার 1 মাদার লাভ মাই মাদার আরে ভুল বলছি মাই মাদার লাভ মি সো ভেরি মাচ। এখানে মাদার লিখে দিই। প্রথমে পেটায় তার প্রথমে মানে তারপর আদর করে সেটাও বলে দিয়েছে। আচ্ছা তারপরে কেউ হাসবে না ঠিক আছে? আচ্ছা হাসবো না তারপরে আমি এইগুলো লিখতে চাই না। আচ্ছা 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 চুপ করো না। My mother save me all types of dangers. আচ্ছা My mother give a big hug. My mother play. Number 10. My mother cook very good. আরে দাঁড়া আর লিখছে কতবার ঠিক করছে, একটা একটা করে পয়েন্ট ভুলে যাচ্ছি আবার লিখছে। এক সেকেন্ড দাঁড়াও তো। অনেকে বলে আমরা নাকি অর্কর হ্যান্ডরাইটিংটা লিখে দিই, এটা অর্কর হ্যান্ডরাইটিং হতেই পারে না। ও পেন দিয়েও লেখে, ওর পেন দিয়ে কদিন আগে ওর মামাকে হ্যান্ডরাইটিং মানে লিখে দিয়েছিল, কদিন আগে জন্মদিন ছিল। তো আমি না নিজেই শক হয়ে গেছি যে এটা অর্কর হ্যান্ডরাইটিং। তো ও পেন দিয়ে খুব সুন্দর লেখে, তবে হ্যাঁ এখন পেনটা ওকে দেওয়া হয় না, বাচ্চা তো পেন্সিলের হ্যান্ডরাইটিংটাই ঠিক করুক, কিন্তু পেনের হ্যান্ডরাইটিংও খুব সুন্দর। আমরা যখন পেন্সিল থেকে পেনে গেছিলাম না, পেন্সিলের হ্যান্ডরাইটিং ভালো ছিল, বাট পেনের হ্যান্ডরাইটিং খুব খারাপ হয়েছিল আমার মনে আছে, সেটা ঠিক করতে আমার টাইম লেগেছিল। বাট ওর দেখলাম পেন্সিলে যেমন সুন্দর পেনেও সেরকম সুন্দর হ্যান্ডরাইটিং। এই দেখো এই যে দেখাও তোমার পেনের হ্যান্ডরাইটিং আছে অর্ক? এখন নেই। নেই না? নেই। এই যে দেখো এটা হ্যান্ডরাইটিং। আমার পেনে হাতের লেখা দেখাবো, এটা হচ্ছে অর্ক পেনের হাতের লেখা। ডোমেস্টিক ইউ আর Domestic animal, you are a best dog. You are a best cat. You are a best cow. You are এই যে a এই মহান best ব্যক্তিদের হাতের লেখা goat. এটি You সুন্দর। are a best sheep. You এবার are চুপ a করো একবার best প্রীতম, একবার দেখো ওর হাতের লেখা কিন্তু দিন দিন বেশ ভালোই হচ্ছে। দেখো পেনে না ভালো হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও ঘরে একরকম করে, ও স্কুলে এরকম করে কেন? দেখো লিখলি? হ্যাঁ দেখো, আরে পেন্সিলে লেখ। হ্যাঁ পেনে এখন থেকে লিখিস না, আমি ওকে বললাম একবার দেখাতে। ভ্যারি গুড ভ্যারি গুড। এদিকে এসে একটা হামু খা। ওগুলো বলে লাভ নেই, ফাইনাল এক্সামে দেখবো। আজকে দেখি কাজ থেকে এসে রান্নাঘরে ঢুকেছে, কি একটা রান্না করছে। আমাকে রান্না করে খাওয়াচ্ছে, এখানে বানাচ্ছে চিকেন ডিম দিয়ে ম্যাগি, কালকে লুচি করে খাইছে। সে কি করছো? এখানে ম্যাগি হচ্ছে। কটা ফুলকপি দিয়ে হাঁসের ডিম করবো? ডিমের কথা বলে না, একজনের কথা মনে পড়ে। কার? মাঝে মাঝে প্রীতমের মাথার বোকাটা এখন নড়ে ওঠে, মাঝে মাঝে এসে পড়ে বলবে যে আমি তোদের জন্য কিছু একটা বানাই। আজকে হঠাৎ যেমন নড়ে উঠেছে, ডিম আর চিকেন তারপরে একটু একটু সবজি টবজি দিয়ে একটা সুন্দর করে ঝাল ঝাল করে ম্যাগি খাওয়াবে। সকালে তো ডিমের ঝোল টোল দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, আর রাতের বেলায় বললো তাহলে আমি একটা কিছু বানাই। আমাকে বলেছিল কিচ্ছু বানাবি না, আমি কিছু বানাবো গিয়ে। সিদ্ধ করার জন্য এক ডেক, এটা বুঝতে পারছো না, এটা ভাত হয় আমার, ঠিক আছে? এক ডেক ডেক দেখো কেমন জল দিয়েছে, এইটাতে আমি ভাত বানাই। আর একটু দাও জল ম্যাগি সেদ্ধ করার জন্য। আর এইটা তো সারাক্ষণ ছুটি আছে বান্দামি করছে। আর এই হলো আমার স্বাদের বাগান, দেখো ফুল ফুটেছে, ফল ফুটেছে, জব ফুটেছে। আমরা আজকে সকাল সকাল চা নিয়ে চলে এসেছি বাগানের মধ্যে, রোদে বসে এখন একটু চা খাবো। আর আমার ছেলে সেই চায়ে যোগদান দিয়েছে, বলছে মা আমিও আজকে খাবো। তো আমি ভাবলাম একটু আদা দিয়ে চা বানাই, কারণ অর্ককে আমি খুব একটা চা দিই না, ওই জন্য ভাবলাম একটু খাবে তো খাক, আদা দিয়ে চা। ওর গলাটা বেশ বসেছে সেই কারণে। আর এই যে বিস্কিট আর চা নিয়ে বসে গেছি, ওর বেশ আনন্দ, একটুখানি বাগানে বসলে বলবে মা পিকনিক পিকনিক ফিল আসছে। তো আমি বললাম ঠিক আছে চ, একটু চা বিস্কিট খাওয়া যেতেই পারে। তো এখানে একটু রোদে বসে বসে, হালকা রোদটা দেয়, ওই বসে বসে একটুখানি রোদ পোয়ালাম। তারপরে দেখলাম না উঠে যায়, এবার রান্না বসাতে হবে। এই যে কচুর লতিটা আগের দিনকে রাতে কেটে রেখেছিলাম, এখানে একটু মশলা বেটে নিচ্ছি, জিরে শুকনো লঙ্কা প্রথমে ঘুরিয়ে নিচ্ছি, এই যে তোমাদেরকে দেখাচ্ছি। আদা তারপরে সব কিছু দিয়ে, আদা টমেটো তারপরে আরও ধনে টনে গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি মশলাটা আমি এখানে। আমার হাতে অনেকেই কচুরলতি খেয়েছে, যেমন আমার বাবা খুব বেশি ভালোবাসে লতিটা খেতে। আমার বাবা খুব একটা খায় না এসব জিনিস, কিন্তু আমি রান্না করে খাওয়ালে বাবা খায়, বাবা বলবে ওটা তো খুব ভালো বানাই।
এই যে এক টিফিন বক্স মানে এই এক কোটো মশলা আমি বানিয়ে রাখলাম। এটা আমার 2 দিন কি 3 দিন, খুব জোর 4 দিন যাবে, এর থেকে বেশি যাবে না। তো এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিলাম, আর তার সাথে একটু টমেটো দিয়েছি, ব্যাস। আর কিছু দিইনি কিন্তু। এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমার আবার লতিটা না চিংড়ি মাছ দিয়েই বেশি ভালো লাগে, মানে কেন জানি না, খুব বেশি ভালো লাগে। তারপরে লতিটা হালকা সেদ্ধ করে রেখেছিলাম, আর এই লতিটা না বেশ গলা ধরেছে, তাই আমি একটু তেঁতুলও দিয়েছিলাম সেদ্ধ করার সময়। ব্যাস, এবার এটাকে ভাজবো, মানে কষি কষি রান্না করব। আর রান্না হয়ে যাওয়ার পর গরম গরম এক থালা ভাত আমি এমনিই খেয়ে নেবো। আমার খুব ভালো লাগে এই লতিটা খেতে। শেষে একটুখানি কাঁচা লঙ্কা আমি এই যে দেখো চিড়ে চিড়ে দিচ্ছি। আমার এই কাঁচিতে লঙ্কা কাটা দেখে অনেকেই বলেছে কাঁচিতে লঙ্কা কে কাটে। আসলে আমার হাত ভীষণ জ্বলে, আর যাদের হাত জ্বলে তারা কিন্তু এইসব উপায় খুঁজে পায়, মানে উপায় ঠিক খুঁজে নেবে। এই কাঁচিতে লঙ্কা কেটে যে সুবিধাটা পাওয়া যায় ছুরিতে কেটে পাওয়া যায় না। এই যে আমার লতি একদম রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা এইটুকুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো, তাহলে নিজেরাও ভালো থাকবে।